আমরা যদি প্রুডেন্সের ডেফিনেশনটাকে একটু দেখতে যাই, তাহলে এখানে দেখেন বলা হচ্ছে যে প্রুডেন্সকে আপনি এমনভাবে এক্সারসাইজ করবেন যেটা আপনি আপনার ডিসিশন মেকিংয়ের জন্য আন্ডার কন্ডিশন অফ আনসার্টেনিটি, অর্থাৎ যেখানে আপনি আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করবেন আন্ডার কন্ডিশন অফ আনসার্টেনিটি, সেখানে আপনি আপনার সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে, যাতে আপনি কোনোভাবেই অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম বা এক্সপেন্স কোনোটাকেই ওভার স্টেটেড বা আন্ডার স্টেটেড না করে ফেলেন। যদি সেটা করে ফেলেন তাহলে একটু চিন্তা করে দেখেন, আগে আমরা যখন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম বা দেখছিলাম, সেখানে একটা জিনিস বলা আছে যে ফেইথফুল রিপ্রেজেন্টেশন, তাহলে কিন্তু ওটার ভিতরে দুইটা জিনিস হয়ে যেতে পারে। একটা হচ্ছে বায়াসড হয়ে যেতে পারে, এবং দেন হচ্ছে এর ভিতরে ইররও থাকতে পারে। কিন্তু আপনার বলা হয়েছে কিন্তু যে ফেইথফুল রিপ্রেজেন্টেশন হতে গেলে তিনটা জিনিসের কম্বিনেশন হতে হবে। ইটস এ কমপ্লিট, ফ্রি ফ্রম ইরর, আনবায়াসড। সো কোনো একটা যদি ওখানে থাকে, তাহলে ওই ইনফরমেশনটাকে আমি কোনোভাবেই বলতে পারবো না যে দিস ইজ আ গুড অর ইউজফুল ফিনান্সিয়াল ইনফরমেশন। দেন আরেকটা টার্ম এখানে আছে দেখেন, মেজারমেন্ট আনসার্টেনিটি। সো আমরা আগেরটাই পড়েছিলাম কন্ডিশন অফ আনসার্টেনিটি। এখন যে সিচুয়েশনে কন্ডিশনটাই হচ্ছে আপনার সিচুয়েশনটাই হচ্ছে আনসার্টেন, সো ওখানে সঠিক মেজারমেন্টের একটা আনসার্টেনিটি অবশ্যই থেকে যাবে। তারপরেও এগেইন আপনাকে এই জন্যই প্রুডেন্স কনসেপ্টে আসছে যে আপনি প্রুডেন্সটা এমনভাবে অ্যাপ্লাই করবেন, বা আপনি এখন যদি প্রুডেন্সের আমরা বাংলাতে যাই, তাহলে প্রুডেন্সকে যদি আমরা সরাসরি ডেফিনেশন দিয়ে একটু ডিফাইন করতে চাই, তাহলে দেখবেন প্রুডেন্সকে এখানে সংজ্ঞায় বলা আছে যে প্রুডেন্স ইজ এক্সারসাইজ অফ কশন when making judgment under condition of uncertainty, অর্থাৎ আপনি যখন জাজমেন্ট অ্যাপ্লাই করবেন আনসার্টেনিটি সিচুয়েশনের ক্ষেত্রে, তখন আপনি প্রপার কশন অ্যাপ্লাই করবেন, অর্থাৎ সাবধানতা অবলম্বন করবেন। এবং পরের লাইনে পড়লে বুঝবেন সেই সাবধানতাটা কী। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে সাবধানতা হচ্ছে অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম ও এক্সপেন্সেস যদি কোনোভাবেই ওভারস্টেটেড বা আন্ডারস্টেটেড না হয়ে যায়। মেজারমেন্ট আনসার্টেনিটির বিষয়টা কখন আসে? যখন ওরকম কোনো আনসার্টেনিটি কন্ডিশন আপনার কাছে থাকে, কিন্তু ওই আনসার্টেন কন্ডিশনটাই আপনার জন্য একটা ইউজফুল ইনফরমেশন হয়ে যায়। ইটস লাইক ধরুন আপনার অর্গানাইজেশনের কোনো একটা লাইবিলিটি, আমরা যেটাকে প্রভিশন আকারে বলি, যে প্রভিশন করা হয় অনেক জিনিসের, যেমন রিসিভেবলের ক্ষেত্রে ইরিকভারেবলের একটা প্রভিশন রাখা হয়, উইচ ইজ হোয়াট লাইক যে আপনার কোনো একটা রিসিভেবল ব্যাড হয়ে যেতে পারে, অর্থাৎ ব্যাড ডেপ্ট হয়ে যেতে পারে, যেটা হয়তো কালেকশন আর কখনো নাও হতে পারে। সো দিস ইজ ওয়ান সর্ট অফ আনসার্টেনিটি, বাট দিস ইজ এ ভেরি ইউজফুল ইনফরমেশন। অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে রিসিভেবলটা দেখাচ্ছেন সেটা কোনো সেন্সে ওভার স্টেটেড কিনা, অর্থাৎ আপনি হয়তো 100 টাকা দেখাচ্ছেন, কিন্তু দের ইজ এ আনসার্টেনিটি দ্যাট 2 টাকা উইলস নট বি রিকভার্ড ইন ফিউচার। তাহলে সেক্ষেত্রে আপনার 100 টাকা কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানো কি উচিত হচ্ছে, or এটা 98 টাকা দেখানো উচিত? দিস ইজ দ্য প্রুডেন্স হোয়াট উই আর সেইং। এখন আমরা প্রুডেন্সকে অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্ডিচারের সেন্সে যদি একটু ভেঙে বুঝতে চাই, তাহলে একটু অন্যভাবে যদি আমরা বুঝি, ধরেন আপনার বিজনেসের একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ের ভ্যালু হচ্ছে 10,000 টাকা, অর্থাৎ এটা আপনি 10,000 টাকা দিয়ে এই বিল্ডিংটাকে তৈরি করেছিলেন। বছর শেষে আপনি এরকম একটা ফিগারকে বাদ দিয়ে বিল্ডিংয়ের ভ্যালুকে 9,000 দেখাচ্ছেন। এখন এই ফিগারটাকে যদি আমি ডিপ্রিসিয়েশন বলি, আপনারা এটা খুব ভালোভাবে জানেন যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে ওই অ্যাসেটের ভ্যালু কিন্তু অলওয়েজ 10,000 টাকায় থাকে। অর্থাৎ কখন আমরা কস্ট ভ্যালুতে লিখি, জার্নালটি যখন দিই, তখন সবসময় কিন্তু 10,000 টাকায় থাকে, এটা কিন্তু কখনো ভ্যানিশ হয় না। কিন্তু আপনি যখন প্রেজেন্ট করছেন, তখন ডিপ্রিসিয়েশন নামে একটা ফিগারকে অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশনে নিয়ে সেই ফিগারটাকে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করার সময় 9,000 টাকা দেখাচ্ছেন। এটা কি কারণে হচ্ছে এই অ্যাসেটটা ওভার দ্য টাইম ইউজ হওয়ার কারণে তার ইউজিবিলিটি বা প্রোডাক্টিভিটি হারাচ্ছে, যেটাকে আপনি
টাইম টু টাইম ডেপ্রিসিয়েশন ফর্মে অর কোনো অ্যাসেটের ক্ষেত্রে অ্যামোর্টাইজেশন ফর্মে আপনি এটাকে ডিপলি ডিক্রিজ করে যাচ্ছেন। সো ওইটার রিয়েলিস্টিক ভ্যালুটা যেটা দেখাচ্ছে এটাই হচ্ছে প্রুডেন্স। আমরা যদি লাইবিলিটির ক্ষেত্রে চিন্তা করি, ধরেন কেউ আপনার কাছে 9,000 টাকা পাবে, আপনি সামহাও শুনেছেন যিনি আপনাকে 500 টাকা সামহাও বা অন্য কোনো কারণে কনসেশন দিতে পারেন। এখন আপনি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 8,500 টাকা লিখবেন নাকি 9,000 টাকা লিখবেন? ডেফিনেটলি 9,000 টাকা লিখবেন, 8,500 টাকা না। আপনি কিন্তু শুনেছেন, ইউ আর নট শিওর। সো আপনি যদি লাইবিলিটিকে কম করে দেখান তাহলে এটাকে আন্ডার স্টেটেড করে দেওয়া হলো। ইভেন দো আমরা যদি অ্যাকাউন্টিংয়ের পুরনো একটা থিওরি কনজারভেটিজমে যাই, সেখানে বলা হয়েছে কিন্তু আপনি অলওয়েজ স্কেপটিক থাকবেন আপনার বিষয়ে। লাভ শুনলেই সহজেই রিপোর্ট করতে যেন না, কিন্তু যদি লসের কোনো সম্ভাবনা থাকে ইউ বেটার রিপোর্ট ইট। দিস ইজ দ্য কনজারভেটিজম ইন এ জেনারেল ফর্ম। ওটাকে যদি আরও কঠিন ফর্মে ভাবা হয় তাহলে সেটা আরও বড় ব্যাখ্যা এখানে দাঁড়াবে। আমরা যদি এক্সপেন্সের ক্ষেত্রে একটু চিন্তা করি, ধরেন আপনার সারা বছরে 10,000 টাকার এক্সপেন্স হয়েছে, কিন্তু 1,000 টাকার একটা বিল ছিল এটা এই বছরেরই, কিন্তু আপনি এখনো পে করেন নাই। আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কী করবেন? 10,000 লিখবেন না 11,000 লিখবেন? ডেফিনেটলি 11,000 লিখবেন। যদিও এটা পে হয় নাই, তারপরে আপনি এক্সপেন্সে 11,000 লিখবেন। কেন? কারণ এটা এই বছরেরই এক্সপেন্স। তো দিস ইজ দ্য প্রুডেন্স কনসেপ্ট, যে অনুযায়ী আপনি এক্সপেন্সকে আন্ডার স্টেটেড করলেন না, কারণ এটা করলে এই বছরের এক্সপেন্স, যদি আপনি 10,000 লিখতেন তাহলে আন্ডার স্টেটেড হয়ে যেত। আমরা এবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্টসে চলে আসি। সো এলিমেন্টসে যাওয়ার আগে ছোট্ট একটা বিষয় একটু নিজে প্রশ্ন করা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্টস কয়টি এবং সেগুলো কী কী? একটু যদি সরল সোজাভাবে আমরা ভাবি, ব্যালেন্স শিটের দিকে যদি তাকাই অথবা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, একটু ভালোভাবে চিন্তা করুন তো কয়টা এলিমেন্ট থাকে। উপরে একটা অ্যাসেট আইটেম থাকে, অনেকগুলো অ্যাসেট, তার ভিতরে দুটো ভাগ আছে, কোনটাকে কারেন্ট বলছি কোনটাকে নন কারেন্ট বলছি, আর নিচেরটা কিন্তু অ্যাকচুয়ালি লাইবিলিটি। আমি একটু আপনাদেরকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই বিফোর এটা নিয়ে ডিসকাশন করার জন্য। আমরা অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশন জানি, এ ইজ ইকুয়াল টু এল প্লাস, কেউ এটাকে ইও বলেন, কেউ এটাকে পিও বলেন। আমরা আপাতত এটাকে যে কোনো একটা নামেই ডাকি, ইটস বেটার কল ইটস ই। আমি যদি এটাকে ইলিমিনেট করে এ ইজ ইকুয়াল টু এল বলি, একটু ভেবে দেখেন তো ভুল হবে কিনা। হ্যাঁ, আপনার দৃষ্টিতে বললে ভুল হবে, কিন্তু আমি এলকে যদি এভাবে ডিফাইন করি যে এল হ্যাজ টু থিংস, ওয়ান ইজ ইন্টারনাল লাইবিলিটি অ্যান্ড আদার ওয়ান ইজ external liability. So equity is my internal liability, বাকি যত ফর্মের লাইবিলিটি, পেয়েবল, লোনস, অ্যাডভান্স যা কিছু আছে না কেন এটা এক্সটার্নাল লাইবিলিটি। তাহলে আমি ইজ ইকুয়াল টু এল বলতে পারি কিনা? আমার মনে হয় এখন একটু ক্লিয়ার হলো কীভাবে আমি ইজ ইকুয়াল টু এল বলছি। তাহলে সেটা হিসাব করলে আমার কাছে এক সাইডে অ্যাসেট আছে এবং এক সাইডে একটা লাইবিলিটি আছে। এখন এটার ডেফিনেশন আগে একরকম ছিল, সো সেটা কিছুটা চেঞ্জ করে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ডেফিনেশনটাকে রিডিফাইন করা হয়েছে। আমরা রিডিফাইন ডেফিনেশনটাকে একটু দেখে নিই। অ্যাসেটকে বলা হচ্ছে প্রেজেন্ট ইকোনমিক রিসোর্স কন্ট্রোল বাই দ্য এন্টিটি অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট। অর্থাৎ পাস্ট ইভেন্টের কারণে আপনি কোনো ইকোনমিক রিসোর্স
কন্ট্রোল করতেছেন, যেটা প্রেজেন্টে আছে। এখন এই ইকোনমিক রিসোর্সটা কি? An economic resource is a right that has potential to produce economic benefit. অর্থাৎ আপনার কাছে যে রিসোর্সটা আছে সেই রিসোর্সটা রাইট আছে এটা ভবিষ্যতে আপনাকে কোনো ইকোনমিক বেনিফিট দিবে। সো দ্যাট ইজ দ্য অ্যাসেট। অর্থাৎ অ্যাসেট কি? একটা প্রেজেন্ট ইকোনমিক রিসোর্স যেটা আপনি কন্ট্রোল করছেন, অর্থাৎ এন্টিটি কন্ট্রোল করছে অ্যাজ এ রিজাল্ট অফ পাস্ট ইভেন্ট। অর্থাৎ পাস্টে আপনি অ্যাকোয়ার করেছেন বা কারোর কাছ থেকে পেয়েছেন, সেটা অনুযায়ী আপনি ওই রিসোর্সটাকে কন্ট্রোল করছেন এবং সেটা রাইট আছে। এবং রিসোর্সটা কি? যে রিসোর্স হচ্ছে সেই জিনিস যা রাইট আছে, যে পোটেনশিয়াল টু প্রডিউস ইকোনমিক বেনিফিট। লাইবিলিটি কি? ইটস এ প্রেজেন্ট অব্লিগেশন অফ দ্য এন্টিটি টু ট্রান্সফার ইন ইকোনমিক রিসোর্স অ্যাজ এ রিজাল্ট অফ পাস্ট ইভেন্ট। এখন বলছে উল্টা, যে এটা আপনার অব্লিগেশন, লাইবিলিটি, যেটা এন্টিটিকে কোনো ইকোনমিক রিসোর্স ট্রান্সফার করতে হবে পাস্ট কোনো ইভেন্টের কারণে। এখন অব্লিগেশনটা কি? An obligation is a duty or responsibility that entity has no practical ability to avoid, যেটা কোম্পানির কোনো প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি নেই সেটাকে অ্যাভয়েড করতে পারে। Now there is a question may become, what do you mean by no practical ability to avoid according to conceptual framework in terms of liability? There is two aspects here. আমরা ওখানে দুইটা ব্রড আকারের এক্সপ্লেনেশন দেওয়া আছে, তো সেটাতে না গিয়ে আমরা একটু নিজেদের একটু একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করি। ধরুন আপনি একটা ঘড়ির দোকানে গিয়েছেন, লেটস কল ইট রোলেক্স। সো আপনি ঘড়ির দোকান থেকে একটা ঘড়ি কিনলেন। সাধারণত ব্র্যান্ডের দোকানের একটা রিপ্লেসমেন্ট পলিসি থাকে, জাস্ট লাইক 30 days guaranteed replacement. এটা এক ধরনের অফার, অর্থাৎ 30 দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে রিপ্লেস করে দেবে। আরেকটা হচ্ছে ওয়ারেন্টি, লাইক 2 years ওয়ারেন্টি, এর ভিতরে যদি কিছু হয় they will service it. এখন আমরা দুইটা জিনিসকে একটু আঙ্গিক দিয়ে চিন্তা করি। The replacement policy, this is purely an obligation that company, যে 30 দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় they will replace it. ওয়ারেন্টি হচ্ছে 2 বছরে যেগুলো সমস্যা হবে, সেই কন্ডিশন, যে সমস্যাগুলো হবে সেখানে কিছু কন্ডিশন থাকে, যে পানিতে পড়লে এটাকে নেওয়া হবে না, এরকম যদি কিছু থেকে থাকে, অথবা যদি আপনি কিছু ভেঙে ফেলেন তাহলে আর ওয়ারেন্টি থাকবে না, দ্যাট ইজ এ কন্ডিশন ইনডিড। সো সেই কন্ডিশনের উপর বেস করে 2 বছরের ভিতরে কোনো সমস্যা হলে they will service it. এর বাইরে ধরেন এই জিনিসটা বলা নাই, অর্থাৎ আপনার কন্ট্রাক্টের ভিতরে অর ইস লাইক কোম্পানির ভিতরে বলা নাই, কিন্তু কোম্পানি এজ এ পলিসি, বিকজ ইট ইজ রোলেক্স, দে হ্যাভ এন ইন্টারনাল পলিসি লাইক 2 years এর ভিতরে যদি, এটা আপনাকে কিন্তু কোনোভাবে কোনো ডকুমেন্টারি দেয়নি, 2 years এর ভিতরে যদি কেউ এসে তার প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের কমপ্লেইন করে তাহলে দে টুক ইট অ্যান্ড সলভ ইট উইদাউট এনি কস্ট। এখন এই দুইটা, এই একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই টাইপের, দিস ইজ ওয়ান সর্ট অফ অব্লিগেশন। আমরা যদি অব্লিগেশনটাকে বলি, দিস ইজ পিওরলি ইয়োর অব্লিগেশন, ইউ অলরেডি ডকুমেন্টেড ইট। সো আপনার কোনো অ্যাবিলিটি নাই এই 30 দিনের ভিতরে যে কোনো ধরনের সমস্যা যদি আপনার আসে আপনার রিপ্লেস করতেই হবে। আর আরেকটা হচ্ছে দিস ইজ এ কাস্টমারি প্র্যাকটিস, যেটা আমরা এই সিচুয়েশনে বলছি যে বিকজ অফ দ্য ব্র্যান্ড নেম 2 বছরের ভিতরে আপনি যদিও কোনো পলিসিতে বলে দেননি বা কোনো ডকুমেন্টে বলে দেননি, 2 বছরের ভিতরে কেউ আসলে আপনি ওই জিনিসটাকে চেঞ্জ করে দেন।
So this is a customary practice to the organization. Now come to our slide. দেখেন প্রথমটাতে বলছে if a duty and responsibility arises from the entity's customary practice, যেটা আমরা সেকেন্ড সিচুয়েশন বলছিলাম, বা পাবলিশড পলিসি, তারা কোনো পাবলিশ পলিসি দিয়েছে, অথবা স্পেসিফিক স্টেটমেন্টস, ধরেন এমন কিছু হয়েছে যে তাদের কোনো পণ্য নিয়ে অনেক কিছু অবজেকশন আসতেছে, নাও দে আর মেকিং এন should say it's like a conference or public notice, like anybody come up with that product, we will replace it. So এই ধরনের কোনো কথা যদি আসে, সেক্ষেত্রে কিন্তু the entity has an obligation if it has no practical ability to act in a manner inconsistent with those practice. মানে ওই যে স্টেটমেন্ট যেটা দিয়েছিল বা পলিসি যেটা হয়েছিল, যে কাস্টমারি প্র্যাকটিস যেটা হচ্ছে, সে কিন্তু ওর বাইরে অ্যাক্ট করতে পারবে না, তার মানে কিন্তু তার অব্লিগেশন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। আরেক ধরনের হচ্ছে if a duty and responsibility conditional on a particular future action that the entity itself may take, the entity has an obligation if it has no practical ability to avoid taking the actions. আপনি ধরেন আপনার প্রোডাক্টের সাথে কোনো একটা অফার দিয়েছেন, লাইক if you buy 3 in a month then you will get a free one in the next month. So এই যে ফিউচার অ্যাকশন, অর্থাৎ আপনি এক মাসের ভিতরে যদি 3টা কিনেন, তাহলে কিন্তু পরবর্তী মাসে আপনাকে ফ্রি দিতে হবে। সো দিস অব্লিগেশন ইজ অলরেডি ক্রিয়েটেড, দিস ইজ কন্ডিশনাল ওয়ান। আর প্রথমটা ছিল কি? প্রথমটা ছিল আপনার কোনো কাস্টমারি প্র্যাকটিস বা পাবলিশ পলিসি বা স্পেসিফিক স্টেটমেন্টের উপর বেস করে আপনি কিন্তু ওই অব্লিগেশনটা অটোমেটিক্যালি নিজের ভিতরে নিয়ে নিলেন, যদিও কিন্তু কোনো ডকুমেন্টারি ফর্মে আপনি এটাকে পাবলিশ করেননি কাস্টমারি প্র্যাকটিসের ক্ষেত্রে। নাও আরও দুইটা এলিমেন্ট আছে, এটা হচ্ছে আমরা যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই, সেখানে দুইটা অবশ্যই আপনারা দুইটা ওখানে হেড ইমাজিন করতে পারছেন, একটি হচ্ছে ইনকাম আর একটি হচ্ছে এক্সপেন্স। সো দিস ডেফিনেশন ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ইনক্রিজ ইন অ্যাসেট, decrease in liability that result in increase in equity, অর্থাৎ ইনকামের ক্ষেত্রে অলওয়েজ ইকুইটি উইল বি ইনক্রিজ, এক্সেপ্ট কন্ট্রিবিউটর যিনি, তার যদি কোনো ইয়ে থাকে, কন্ট্রিবিউশন থাকে, যেটা ইকুইটি বাড়ায়, সেটাকে ইনকাম বলা যাবে না। যার মানে হচ্ছে শেয়ার হোল্ডারের মানি কোনো যদি ইনজেক্ট হয়, তাহলে দ্যাট ইজ নট ইনকাম, দ্যাট ইজ পার্ট অফ অটোমেটিক্যালি ইকুইটি। Decrease in asset and increase in liability, that is purely an expense and that result in decrease in equity, other than যদি আপনি ইকুইটি হোল্ডারকে কোনো কিছু ডিস্ট্রিবিউট করে দেন, সেটা কিন্তু ইকুইটি ডিক্রিজ করে, বাট দ্যাট ইজ নট এক্সপেন্স। যেমন ডিভিডেন্ড কিন্তু কখনো এক্সপেন্স হয় না, ডিভিডেন্ডকে আমরা রিপোর্ট করি কোথায়? ইকুইটিতে, ইকুইটি স্টেটমেন্টে রিপোর্ট করা হয়। নাও there is a new line here which is unit of accounts in the top. It's a pretty straightforward concept. Unit of accounts, আমরা জাস্ট একটু ডেফিনেশনটাতে যাই। ডেফিনেশন বলছে the rights and obligation or group of rights and obligation to which recognition criteria and measurement concept are applied, অর্থাৎ কোনো একটা রাইট বা অনেকগুলো রাইট অথবা একটা অব্লিগেশন অথবা অনেকগুলো অব্লিগেশন, a group of rights or obligation যেটার উপরে কোনো রিকগনিশন ক্রাইটেরিয়া বা মেজারমেন্ট কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়, তাকে ইউনিট অফ অ্যাকাউন্ট বলা হচ্ছে। এখন একটু সিম্পলি চিন্তা করি, ধরেন একটা কন্ট্রাক্ট, কোন একটা কন্ট্রাক্টে অনেকগুলো জিনিস করতে হবে। সো সবগুলোর জন্য কিন্তু আপনি রিকগনিশন ক্রাইটেরিয়া বা মেজারমেন্ট কনসেপ্ট একই রকমভাবে অ্যাপ্লাই করতে পারেন, আবার সাব গ্রুপও হতে পারে। যেমন ধরেন আমরা যদি একটু অ্যাসেটের দিকে যাই, ধরেন আপনার একটা মেশিনারি। সো আমরা যখন অ্যাসেটে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করি, তখন কিন্তু মেশিনারি আইটেম নামে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি নামে একটা হেড দেখতে পারি নোটে, কিন্তু ওই প্ল্যান্ট মেশিনারির ভিতরে কিন্তু অনেকগুলো সাব মেশিন আছে। সব মেশিনের ইউজফুল লাইফ কি একরকম হয়? ডেফিনেটলি না, সব মেশিনের ইউজফুল লাইফ কিন্তু আপনি একরকমভাবে অ্যাপ্লাই করেন না, কিন্তু একটা পার্টিকুলার টাইপ অফ অ্যাসেটের ইউজফুল লাইফ কিন্তু সবসময়, যদি একটা সার্টেন পয়েন্ট অফ টাইম এগুলো অ্যাকোয়ার হয়, তাহলে সেগুলোর কিন্তু রিকগনিশন ক্রাইটেরিয়া এবং মেজারমেন্ট, অর্থাৎ ওইটার ইউজফুল লাইফের ক্রাইটেরিয়া অ্যান্ড আদার থিংস উইল বি দ্য সেম। সো এটাই বলা হচ্ছে যে আপনি ইউনিট অফ অ্যাকাউন্টস বলতে তাহলে ওই পার্টিকুলার মেশিনের নাম, ধরেন কোন একটা পার্টিকুলার মেশিনের নাম মেশিন এ, তাহলে ওই মেশিনে যতগুলো আপনি কিনেছেন না কেন,
ওর ক্রাইটেরিয়া এবং মেজারমেন্ট কনসেপ্ট উইল বি অ্যাপ্লাইড সেম। এইটাকে একটা ইউনিট অফ অ্যাকাউন্টস বলা হচ্ছে। এখন যদি সম্পূর্ণটা মিলে, ধরেন আপনি পুরো একটা বিল্ডিং তৈরি করেছেন, সো বিল্ডিংয়ের ভিতরে যা কিছু আছে না কেন, এটা সবগুলোকে আপনি বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার নামে ডাকতে চাচ্ছেন, এর ভিতরে আলাদা আলাদা নামে কোনো কিছুকে ডাকতে চাচ্ছেন, অর্থাৎ ইট, বালি, খড়, এগুলোকে তো বাড়ি, এগুলোকে তো আলাদা আলাদা নামে ডেকে আপনি সিমেন্ট, এগুলোকে আলাদা নামে ডেকে হচ্ছে করতে পারছেন না। সেক্ষেত্রে পুরো বিল্ডিংটাকে আপনাকে একটা রিকগনিশন ক্রাইটেরিয়াতে আনা হচ্ছে। সেভাবে একটা মেশিন যখন পুরো একটা স্ট্রাকচার যখন সেট আপ করা হয়, সো পুরো সেট আপের ভিতরে ছোট ছোট মেশিন দিলেও অনেক সময় ওই পুরো সেট আপকে একটা নাম দেওয়া হয়, যেটা একটা প্লান্ট। সো প্লান্টের ভিতরে অনেক ছোটোখাটো মেশিন আছে, আপনি ছোটোখাটো মেশিনগুলোকে কিন্তু আলাদাভাবে রিকগনিশন করছেন না, আপনি করছেন কি পুরো প্লান্টটাকে একটা। সো দ্যাট সেক্ষেত্রে ওই ক্ষুদ্র মেশিন না, পুরো প্লান্টটাই একটা ইউনিট অফ অ্যাকাউন্টস হচ্ছে। আমরা এখানে একটা কনসেপ্ট দেখতে পাচ্ছি, লেখা আছে এক্সিকিউটরি কন্ট্রাক্ট। একটু জাস্ট আমরা ডেফিনেশনটাতে যাই। অ্যান এক্সিকিউটরি কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট that is equally unperformed. It establishes a single asset and a liability for an inseparable combined rights and obligation to the exchange of economic resources. আমরা একটু ভেঙে বলি যদি এভাবে, এক্সিকিউটরি কন্ট্রাক্ট হচ্ছে যেখানে কন্ট্রাক্টটা দুই পার্টি থেকেই বোথ পার্টি আনপারফর্ম করেছে। একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ধরেন কোনো একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট বলতে আমরা এনজিও প্রজেক্ট বলছি না, ডেভেলপমেন্ট প্রজেক্ট। ধরেন আপনি ব্রিজ বানাবেন, তাহলে যিনি কন্ট্রাক্ট নিয়েছেন উনি বানাবেন, আর যিনি কন্ট্রাক্ট দিয়েছেন উনি ওই যতটুকু কাজ শেষ হবে ততটুকু কাজের জন্য ওনাকে পেমেন্ট করবেন, তাই না? সো সিচুয়েশন যদি এরকম হয়, আপনি যে জিনিসটা বানাতে গিয়েছেন সেটা বানিয়ে একটা লেভেল পর্যন্ত গিয়ে আর যেতে পারেন না, তাহলে আপনার পেমেন্ট কিন্তু ওই জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে। সো এটাকে বলা হচ্ছে এক্সিকিউটরি কন্ট্রাক্ট, অর্থাৎ আপনিও পারফরমেন্স কম করেছেন এবং সে অনুযায়ী আপনার পেমেন্টও ওই পর্যন্ত গিয়েছে, অথচ দেখা যাচ্ছে পুরো পেমেন্টটা ছিল ডিফারেন্ট। হয়তো পুরো পেমেন্ট ছিল 50 লাখ, আপনাকে মোট 1 কিলোমিটার একটা ব্রিজ বানানোর কথা ছিল, আপনি যদিও হাফ কিলোমিটার বানিয়েই কী হবে, আমরা রাস্তার উদাহরণে যাই তাহলে আরও ভালো হবে, যে 1 কিলোমিটার রাস্তা বানানো দরকার ছিল, আপনি হাফ কিলোমিটার বানিয়েছেন, আপনাকে হাফ কিলোমিটারের পেমেন্ট দেওয়া হলো। সো এই জিনিসটাকে বলা হচ্ছে এক্সিকিউটরি কন্ট্রাক্ট, অর্থাৎ যেখানে দুই পার্টি আনপারফর্ম থাকে। আরেকটা হচ্ছে সাবস্টেন্স অফ কন্ট্রাক্ট, অর্থাৎ আপনি দেখতে একরকম মনে হচ্ছে কন্ট্রাক্টটা, কিন্তু এর সাবস্টেন্সটা ভিন্ন। যেটা ক্লাসিক উদাহরণ হচ্ছে লিজ, আমরা যেটাকে সাবস্টেন্স ওভার ফর্ম নামে জেনে থাকি, অর্থাৎ লিজ হলেও মনে হচ্ছে ওটা ইন এ ফর্ম অফ লিজ, আমি হয়তো ওনাকে ওই অ্যাসেটটা লোন হিসেবে নিয়েছি, কিন্তু আমি আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে ওটাকে অ্যাসেট হিসেবে দিয়েছি বিকজ অফ হোয়াট ইজ সাবস্টেন্স, অর্থাৎ ইন এ ফর্ম এটার পুরোপুরি তার যে সাবস্টেন্স আছে, অর্থাৎ ওটার ইউজটা পুরোটাই আমি নিয়ে নিচ্ছি, তার মানে ইন এ ভার্চু এটা আমার অ্যাসেট হয়ে যাচ্ছে, অলদো আই এম টেকিং অ্যাজ এ লোন অফ দ্যাট অ্যাসেট। দিস এ ভেরি ইন্টারেস্টিং থিং। আমার মনে হয় এই কোড অফ এথিক্সটা আপনারা সবগুলো সাবজেক্টেই পড়েন, ইভেন দো ইন আইটি অ্যাজ ওয়েল। শুধুমাত্র হয়তো এমআইতে আপনাদেরকে এটা পড়ানো হয় না, বাকি সব সাবজেক্টেই কোনো না কোনোভাবে কোড অফ এথিক্স আছে এবং এই 5টা জিনিসই আছে। নাও এটা সম্পর্কে আপনাদের আইডিয়া অবশ্যই আছে, আমি এটা সম্পর্কে পরীক্ষার ক্ষেত্রে দু একটা কথা বলবো। একটা কথা হচ্ছে the name of the code of ethics. This is IESBA code of ethics, not IFAC code of ethics. So don't write it as a IFAC code of ethics. It was in past, but এটা 2005-এ চেঞ্জ হয়ে গিয়ে নতুন ফরমেশনে IESBA কোড অফ এথিক্স নামে এসেছে। সো IESBA এর ফুল ফর্মটা একটু আমরা জেনে রাখি, ইন্টারন্যাশনাল এথিক্স স্ট্যান্ডার্ড বোর্ড ফর অ্যাকাউন্টেন্ট। সো এই যে 5টা এলিমেন্ট এখানে আছে, আরেকটা জিনিস পরীক্ষার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ডোন্ট ব্রেক দ্য সিরিয়াল, অর্থাৎ ইন্টিগ্রিটির পরে অবজেক্টিভ আসবে, অবজেক্টিভিটির পরেই প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউটি আসবে, তারপর কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড তারপর প্রফেশনাল বিহেভিয়ার। ডোন্ট ব্রেক দ্য অর্ডার অফ দিস 5 কোড অফ এথিক্স। সেকেন্ড থিং, যদি আপনি না পারেন, don't go for the explanation on writing to exam,
only write this 5, you will get some mark, because if you write the wrong on whatever you write, I don't know examiner will give you any mark on that. So again I'm telling, this is not IFAC code of ethics, this is IESBA code of ethics, and don't break the order. So you have to write integrity first, then objectivity, then professional competence due care, then confidentiality and professional behavior. What is integrity? This is very straightforward and honest, and nothing else. In all professional business relationship আপনি সব বিষয়ে straightforward থাকবেন এবং honest থাকবেন। objectivity আপনি unbiased থাকবেন, কোনোভাবেই যেন ইনফ্লুয়েন্স না হয়ে যান কোনো কিছুতে। so that is your objectivity, what you do in the right way। প্রফেশনাল কম্পিটেন্স দিয়ে যে কাজটা করবেন সেই কাজটা সম্পর্কে আপনাকে সঠিকভাবে জানতে হবে এবং সঠিক টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল টার্মিনোলজি, স্ট্যান্ডার্ড, লেজিসলেশন সব আপনাকে জানতে হবে এবং অ্যাক্ট অ্যাকর্ডিংলি, অর্থাৎ যেটা জেনেছেন সেই অনুযায়ী কাজ করতে হবে। কনফিডেন্সিয়ালিটি হচ্ছে হোয়াট এভার ইউ নিউ ফ্রম দ্য your clients or your profession or business, you keep it confidential unless otherwise your permits to disclose. There is two aspect, একটা হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে পারমিট করে ডিসক্লোজ করতে তাহলে পারবেন, আরেকটা হচ্ছে কোনো ল বা অ্যাক্ট যদি আপনাকে বাধ্য করে, রেগুলেটরি ল, অর্থাৎ গভর্নমেন্ট লেজিসলেশন অর কোনো রেগুলেটরি ল যদি আপনাকে বাধ্য করে কনফিডেন্ট ইনফরমেশন দিতে, তাহলে সেটা। লাস্ট হচ্ছে প্রফেশনাল বিহেভিয়ার, অর্থাৎ আপনি রিলেভেন্ট ল, এই বিহেভিয়ার মানে হচ্ছে আপনি খুব ভালো মানুষ, আপনি খুব ভালো ছাত্র, আপনি খুব ভালোভাবে কথা বলতে পারেন, দ্যাট ইজ নট। দিস বিহেভিয়ার ইজ লাইক হোয়াট এভার ল অর রেগুলেশন টেলস ইউ টু বিহেভ, আপনি ওইভাবে বিহেভ করবেন, নট ডিফারেন্টভাবে না। এটার একটা উদাহরণ, ক্লাসিক উদাহরণ যদি আমি বলি, ধরেন একজন খুব খারাপ মানুষ, maybe he is a murderer or something, or even a godfather or someone, but he is a good driver and he follows the traffic rules very well, he knows it very well and act accordingly, তাহলে ওনাকে কি অ্যাকর্ডিং টু ট্রাফিক রুল ওয়েল বিহেভ বলবো? না, বলবো না, উনি খুবই খারাপ, যতই গাড়ি ভালো চালাক না কেন, is a liar, is a murderer, is a godfather, is not a bad person. But I should say according to traffic rule he is behaving the right way, so is a good behavior according to traffic rule. For other aspect তাকে হয়তো ভালো বলতে পারবেন না। So similar things, whatever laws tells you, you have to act accordingly, that is your professional behavior. So again I am telling, don't break the order of these 5 when you write to exam. Please don't make any spelling mistake of these 5, কোনো জায়গায় স্পেলিং মিস্টেক করেন না, এই 5টার ক্ষেত্রে তো নাই। ইন্টিগ্রিটি বানান ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল লিখেন, আরটা কোথায় আছে সেটা একটু ভালো করে দেখে নিন। প্রফেশনাল কম্পিটেন্সের পরে একটা অ্যান্ড আছে, তারপর ডিউকের আছে, কম্পিটেন্স অ্যান্ড ডিউকের একসাথে না। এই ধরনের ছোটোখাটো মিস্টেকগুলো প্লিজ অ্যাভয়েড ইট, অ্যান্ড ফর ভেরি মোস্ট দিস ইজ IESBA code of ethics, not IFAC code of ethics. Now the talk of the town, the going concern, most concern issue now because of the COVID-19. So first we need to know what is going concern, and for certificate level student and for another level student, this will be very key concern in your first exam after COVID-19, I should say. And already ICAB, IFRS board, the big fours, small ones, all the firms, কেউ না কেউ কারো না কারো কাছ থেকে এটা নিয়ে রাইট আপ, আর্টিকেল, ডিরেকশন, promulgation, many things have come around, even the IFAC থেকেও। So this is the talk of the town and very critical issue now. First we need to know what is going concern. Going concern is a very simple thing. The entity is viewed as continuing its operation for foreseeable future, অর্থাৎ এন্টিটি বলছে সে foreseeable future তার অপারেশনটা থাকবে। এখন foresee আপনি কতটুকু করতে পারেন,
মানে আপনার দৃষ্টি কতটুকু যেতে পারে। সো ফরেন এন্টিটি দিস ইজ 12 মান্থ, অর্থাৎ আপনি 12 মাস আপনার বিজনেসকে দেখতে পাচ্ছেন চলবে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমার বিজনেস গোয়িং কনসার্নে আছে। ইফ ইউ ডোন্ট সি দ্যাট 12 মাস আপনার বিজনেস যাচ্ছে না, তার মানে ইউ আর নট ইন এ গোয়িং কনসার্ন, তার মানে আপনি হয়তো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তখন আর আপনি গোয়িং কনসার্ন বেসে তৈরি করতে পারবেন না। এখন গোয়িং কনসার্ন যদি না থাকে তাহলে হোয়াট শুড ডু? ইফ যদি একেবারেই আপনি না থাকতে পারেন, তাহলে আপনাকে তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে বেসে তৈরি করতে পারবেন না। একটা বেসিস আছে যেটাকে বলা হচ্ছে ব্রেকআপ বেসিস, অর্থাৎ কতটুকু আপনি রিকভার করতে পারবেন আপনার বিজনেসকে, ওই বেসিসে আপনার একটা অ্যাকাউন্টিং হবে এবং সেই অনুযায়ী আপনাকে একটা রিজন দিতে হবে যে কেন ওইটা নাই। বাট হোয়েন দেয়ার ইজ আনসার্টেনিটি বাট ইউ সি দ্যাট তারপরও বিজনেস গোয়িং কনসার্নে চলবে, যেটা এখনকার সিচুয়েশন কোভিড-19 ক্ষেত্রে যেটা হচ্ছে যে বন্ধ হওয়ার উপক্রম অনেকগুলো অর্গানাইজেশনের ক্ষেত্রে হয়তো হবে, কিন্তু আপনি দেখছেন আনসার্টেনিটি আছে, বাট ইউ আর নট ইন এ পজিশন টু সে দ্যাট না আমি গোয়িং কনসার্নে নাই, আমার বিজনেস 12 মাস পরেও চলবে। সেক্ষেত্রে আপনার ওই নেচার অফ আনসার্টেনিটিকে রিপোর্ট করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে আইসিবির একটা ডিরেক্টিভ আসছে যেখানে বলা হচ্ছে যে পোটেনশিয়াল কোভিড-19 ইম্প্যাক্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অডিটের ক্ষেত্রে কী হবে, সেখানে গোয়িং কনসার্ন নিয়ে একটা ছোট্ট রাইট আপ অর সেইড দ্য এক্সপ্লেনেটরি রাইট আপ এখানে আছে যে কোন সিচুয়েশনে কী করবেন সেটা একটা বলা আছে। আমি লাইন বাই লাইন যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে বোঝার জন্য এতটুকু আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বলে রেখে আইসিবি এখানে যে গাইডলাইনটা দিয়েছে সেখানে বলেছে যে আপনার বিজনেসের ইম্প্যাক্ট যেটা হবে সেটা ডেফিনেটলি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজ করতে হবে। যদি আপনি গোয়িং কনসার্ন হিসেবে জিনিসটাকে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে প্রিপেয়ার করেন, এনটিটিকে বলেন যে এটা গোয়িং কনসার্নে আছে, সেক্ষেত্রে ফিউচারিস্টিক প্ল্যান অর ম্যানেজমেন্ট কীভাবে জিনিসটাকে আনসার্টেনিটিকে ওভারকাম করবে তার একটা এক্সপ্লেনেটরি প্যারাগ্রাফ দিতে হবে। তবে কোনো বিজনেস বন্ধ হওয়ার উপক্রম হলেও বা মেজর আনসার্টেনিটি ক্রিয়েট হলেও আপনাকে এটাও মাথায় রাখতে হবে গভর্নমেন্ট অলরেডি গিভেন সাম বেনিফিটস টু সাম অফ দ্য অর্গানাইজেশনস, অলরেডি লোন ডেফারেলের সুযোগ দেওয়া হয়েছে, ইন্টারেস্ট রেটকে কমিয়ে দেওয়া হচ্ছে। সেরকম অনেকগুলো কনসিডারেশন আছে যেগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে, যে শুধুমাত্র আপনি জাস্ট সিচুয়েশনের বিচারেই বলে দিতে পারবেন না যে অপারেশনাল ডিসরাপশন হচ্ছে বলে সব কিছু পোটেনশিয়াল ডিমান্ড কমে যাবে, বিজনেস অফ হয়ে যাবে, এগুলোর কারণেই আপনি বলতে পারবেন না যে হচ্ছে গোয়িং কনসার্ন নাই। আরেকটা জিনিস হচ্ছে IAS 10 আপনাকে একটা জিনিস গাইড করেছে, যে জিনিসটা হচ্ছে যে একটাকে বলা হয় অ্যাডজাস্টিং ইভেন্ট, এটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট। আমি এগুলো ডিটেলসে এখন যাব না, কারণ এটা আপাতত এখানে নাই, যখন এই সিচুয়েশনের ক্রিয়েট হবে তখন আপনাদেরকে আমি ওটা নিয়ে ডিসক্রাইব করবো। জাস্ট আমি বলার জন্য বলছি যে ওখানে বলেছি ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ড, অর্থাৎ রিপোর্টিং পিরিয়ডের পরে যদি কোনো ইভেন্টস হয় যেটার কারণে ফাইন্যান্সিয়াল কোনো ইম্প্যাক্ট থাকে, তাহলে আপনাকে ওই ইম্প্যাক্টটা এখানে দিতে হবে। সো সেই অনুযায়ী গোয়িং কনসার্ন ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট এখানে চলে আসছে কোভিড-19 কারণে। সো সেটার জন্য একটা ডিসক্লোজার ফর্মে যদি নেচার অফ আনসার্টিনিটি, কী ধরনের আনসার্টিনিটি আছে, সেটার মিটিগেশন প্ল্যান কী হবে সেটা নিয়ে একটা ডিসক্লোজার আসবে। কনসিস্টেন্সি অফ প্রেজেন্টেশন, অর্থাৎ আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে যেভাবে প্রেজেন্ট করতেছেন, প্রত্যেকটা আইটেমকে যেভাবে ক্লাসিফিকেশন করতেছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ইট শুড বি সেম ওয়ান পিরিয়ড টু দ্য নেক্সট। আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন যদি আপনার বিজনেসের অপারেশনে মেজর যদি কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হয়ে যায়, অর আগে যেভাবে প্রেজেন্টেশন করতেন এখন মনে হচ্ছে যে ওভাবে না করলে অন্যভাবে করলে এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাহলে করতে পারবেন। আরেকটা যদি বলে যে এটা আপনার IAS যদি কোনো ডিরেকশন দিয়ে দেয় যে না আপনি এভাবে করতে হবে। সো প্রথম কথা হচ্ছে আপনি কনসিস্টেন্সি ব্রেক করতে পারবেন না, প্রেজেন্টেশন এবং ক্লাসিফিকেশন যেভাবেই করেন সেভাবেই করতে হবে। কিন্তু দুইটা কারণে আপনি করতে পারবেন, একটা হচ্ছে আপনার মেজর বিজনেস যদি চেঞ্জ হয়, সাথে আপনার যদি মনে হয় যে যেভাবে প্রেজেন্টেশন আপনি নতুনভাবে করতে যাচ্ছেন সে উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। আরেকটা হচ্ছে IAS যদি আপনাকে ওই চেঞ্জটা রিকোয়ার করে। তবে সেক্ষেত্রে কনসিস্টেন্সির বিষয়টা, কম্প্যারেবিলিটির বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। অফসেটিং, অ্যাসেট লাইবিলিটি ইনকাম এক্সপেন্ডিচারকে আমরা সেপারেটভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করি। কোনো ক্ষেত্রে ইনকাম এবং এক্সপেন্সকে বাদ দিয়ে আপনি একটা লাইন আইটেমে দেখাইতে পারবেন না, কারণ এটা IFRS অ্যালাউ করে না। তবে আপনি IFRS আবার বলছে যদি এটাকে অ্যালাউ করে কোনো ক্ষেত্রে, তাহলে আপনি এটাকে লিখতে পারবেন।
আরেকটা হচ্ছে গেইন লস এবং রিলেটেড এক্সপেন্স অ্যারাইজিং ফ্রম দ্য সেম সিমিলার ট্রানজাকশন আর নট ম্যাটেরিয়াল যদি হয় তাহলে ইন এগ্রিগেটেড দেখাইতে পারবেন। যেমন ব্যাংক চার্জ এবং ব্যাংক ইন্টারেস্ট, আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে অনেকগুলো ব্যাংক চার্জ হয় এবং সাথে মাইনর কিছু ব্যাংক ইন্টারেস্টও যোগ হয়। সো দিস ইজ এ ভেরি ইম্যাটেরিয়াল অ্যামাউন্ট। সো সেগুলোর ক্ষেত্রে আপনি এটাকে অফসেট করে দেখাইতে পারবেন। সো প্রথম কথা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি বা ইনকাম এক্সপেন্ডিচারকে আপনাকে সেপারেটলি প্রেজেন্ট করতে হবে, এটাকে অফসেট করা যাবে না। অফসেট করতে পারবেন দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে আইএফআরএস যদি আপনার কোনোভাবে পারমিট করে, আর দুই নম্বর হচ্ছে গেইন লস বা রিলেটেড এক্সপেন্স যদি কোনো কিছু থাকে যেটা সিমিলার ট্রানজ্যাকশন থেকে হয়েছে এবং সেটা যদি ম্যাটেরিয়াল না হয়। হিস্টোরিক্যাল কস্ট কনভেনশন ইজ এ ভেরি সিম্পল থিং, বেসিক প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, যেটা আপনি যে অ্যাকাউন্টসগুলোকে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে জিনিসগুলোকে প্রেজেন্ট করতেছেন সেই জিনিসগুলোকে সবগুলোই কিন্তু আপনি পাস্টের ইভেন্ট থেকে আসছে ম্যাক্সিমাম জিনিসগুলো। অর্থাৎ আপনি একটা অ্যাসেট অ্যাকোয়ার করেছেন, পাস্টে অ্যাকোয়ার করেছিলেন, সেটার ভ্যালুই কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লিখছেন। সো আমি যে কস্ট ভ্যালুতে লিখছি এই জিনিসটাকেই বলা হচ্ছে যে হিস্টোরিক্যাল কস্ট কনভেনশন। রুলস ভার্সেস প্রিন্সিপাল। আমরা এই জিনিসটাকে যদি একটু ব্রডার আঙ্গিকে ভাবি যে হোয়াট ইজ রুলস অ্যান্ড হোয়াট ইজ প্রিন্সিপাল। রুলস ইজ ভেরি এক্সপ্লেনেটরি ফর্ম, যেখানে সব কিছু ইন্টারপ্রিটেশন দেয়াই থাকে, আপনি ওর বাইরে আর কোনো ইন্টারপ্রিটেশন করতে পারবেন না, সবগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন ওখানে দেওয়া থাকে। প্রিন্সিপাল হচ্ছে দিস ইজ মোর লাইক যেখানে আপনাকে প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করতে বলা হয়েছে উইথ ফোকাস অন হোয়াট ইজ রাইট, যেটা রাইট সেটাই করার জন্য। তাই বলে এখানে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং করার জন্য আপনাকে ডিসকারেজ করা হয়েছে। সো আমাদের যতগুলো স্ট্যান্ডার্ড আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গাইডলাইন যা কিছু আছে, দ্যাট ইজ মোর অফ লাইক প্রিন্সিপাল বেজ। অর্থাৎ ওখানে কিন্তু আপনার প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করারই আছে, আপনার সিচুয়েশন বেজে ইউ ক্যান ইন্টারপ্রিট ইট, এটা কিন্তু রুল বেজ না। যেমন আমেরিকান অনেকগুলো লই কিন্তু ম্যাক্সিমাম অ্যাকাউন্টিং লই কিন্তু রুল বেস। সো হোয়াট এভার দে গাইড ইউ হ্যাভ টু ডু ইট, there is no scope of going making any professional judgment on it. So this is the fundamental differences of rule based and principle based. Thank you. This is the end of chapter 1 of certificate level accounting. আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, যেভাবে ইন্ট্রো সেশনে আপনাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আপনারা কোশ্চেন করবেন। আমি আজকে আপলোডের পরেই গ্রুপে একটা স্লট দিব, প্রথম চ্যাপ্টারের উপরে যে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনারা রেকর্ড করে দেন ইন কমেন্ট বক্সে আপলোড করে দিতে পারেন। সাইমালটেনিয়াসলি আমি ওগুলোর অ্যান্সার দিয়ে আবার কমেন্ট করে দেন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ নেক্সট সেশনে আবার দেখা হবে।